আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাইমারির তৃতীয় ধাপের পদসংখ্যা বাড়বে কিনা এবং নতুন নিয়োগ কবে। অনেকেই আপনারা এই বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের এই আয়োজন। আপনাদের প্রশ্ন আমাদের উত্তর। তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওসমান স্যার, 36 বিসিএস নন ক্যাডার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছো। স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার তৃতীয় ধাপের যে পদসংখ্যা স্যার, ওটা বাড়ার কি কোনো সম্ভাবনা আছে স্যার? আচ্ছা আবির, ধন্যবাদ। এই মুহূর্তে খুব আমাদের আলোচনার বিষয় এবং গতকালকে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আমরা ধাপে ধাপে আসি। এক্স্যাক্টলি। তো এই মুহূর্তে যারা প্রাথমিক তৃতীয় ধাপের সাথে যারা জড়িত আছেন, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ। ইতিমধ্যে আপনারা সেই নিউজটা জানতে পেরেছেন সেটা হচ্ছে যে আজকে প্রাইমারি তৃতীয় ধাপে মহামান্য হাইকোর্ট 6 তারিখে যে রায় দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে আজকে চেম্বার জজ আদালতে আবেদন করা হয়েছে। আমি একটু নিউজটা আপনাদেরকে দেখাই। তো নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিতে আবেদন। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে 6,531 জন যে 6 তারিখে যে রায়টা দেওয়া হয়েছিল, এটার জন্য আবেদন করা হয়েছে। তো এখন বিষয়টা হলো যে এটা চেম্বার জজ আদালতে মাননীয় জাস্টিস মহোদয়ের কাছে আবেদনটা আছে। খুব সম্ভবত রোববার এটার বিষয়ে শুনানি হতে পারে, তাও প্রাথমিক শুনানি, অর্থাৎ লিভ টু আপিল যেটা বলে সেটা, এবং একই সাথে এটা স্থগিত করেন কিনা ওইটা তখন বোঝা যাবে। তো আবির, আমরা যে আলোচনাতে ছিলাম, আমরা সেই আলোচনাটাতে আবারও ফিরে আসি। আবির, আমরা যে আলোচনাটাতে ছিলাম, আমরা সেই আলোচনাটাতে আবারও ফিরে আসি। পদ সংখ্যা বাড়বে কি না, এটা অনেকেই কমেন্ট করেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা সর্বোচ্চ আদালতের উপরে নির্ভর করবে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, সর্বোচ্চ আদালত কিরকম ভাবে নির্দেশনা দেন, এটা তার উপরে নির্ভর করবে। এবং একই সাথে আবির, দ্বিতীয় প্রশ্নটা নতুন সার্কুলার কবে? দ্বিতীয় প্রশ্নটা হলো নতুন সার্কুলার কবে। যে দেখো, যেহেতু নিয়োগ প্রক্রিয়ার একটা ধাপ সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে, তো আমাদের সাধারণ ধারণা যেটা বলে সেটা হচ্ছে যে ওইটা আদালত থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিক তৃতীয় ধাপের যে নিয়োগ প্রক্রিয়া আছে, ওইটা আদালত থেকে পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ধারণা করতে পারছি যে খুব সম্ভবত নিয়োগ আসবে না। এখন প্রসঙ্গক্রমে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে তাহলে এটা হতে কতদিন সময় লাগবে। উইথ রেসপেক্ট, আদালতের প্রতি সম্মান রেখে এবং আপনাদের মতামতের প্রতিও সম্মান রেখে, এটা পুরোপুরি আদালতের সিদ্ধান্ত। আদালত কবে করবেন সেটা আদালতেরই সিদ্ধান্ত। তবে আমরা বিভিন্ন সোর্স মাধ্যমে বা বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়ার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে আদালত এই বিষয়টাতে আন্তরিক, এবং একই সাথে এর আগে মহামান্য আপিল বিভাগ একটা রায় দিয়েছিলেন, হাইকোর্টকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে খুব দ্রুত এটাকে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। তো আমরা, এবং একই সাথে এটার সাথে যারা জড়িত আছেন, অর্থাৎ পক্ষে বিপক্ষে যারা আছেন, এবং তার সাথে অধিদপ্তর এবং মন্ত্রণালয়, তারাও এই বিষয়টাতে খুব আন্তরিক। তো আশা করি সময় একটু কম লাগবে, তবু ন্যূনতম একটা সময় তো একটু লাগবেই। তো আবির, এই ফাঁকে আমরা একটু আপনাদের প্রশ্ন এবং আমাদের উত্তর, গতকালকে আমরা যখন ভিডিওটা দিই তখন অনেকেই আমাদেরকে বিভিন্ন মন্তব্য করেছেন। তো সবগুলো মন্তব্যকেই আমরা সাধুবাদ জানাই, এবং আপনাদের এই মন্তব্যগুলোই আমাদেরকে উৎসাহ যোগায় এবং আমরা যে ভুল ত্রুটি এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমি আবারও বলি, যেমন একজন মন্তব্য করেছেন যে আমি তার নাম বলবো না, আপনারা প্রয়োজনে গিয়ে আমাদের মন্তব্যটা আছে ওইখানে, যে বলছেন আপনি ছোটখাটো মানুষ হলে এটা নিয়ে কথা বলেন কেন। তো আচ্ছা, যাই হোক, আমি আবারও বলি, আমরা খুবই ছোটখাটো মানুষ, আর যেহেতু এটা সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে, আর আমি বারবার বলতেছি আপনাদেরকে সেটা হচ্ছে যে সর্বোচ্চ আদালতের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা আছে। আপনি চাইলেই সুপ্রিম কোর্ট, অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিরুদ্ধে আপনি যা ইচ্ছা তাই বলে ফেলতে পারেন না। এক্স্যাক্টলি স্যার, ওনার একটু মনে হয় স্যার বুঝ ব্যবস্থার সমস্যা, এটা ব্যক্তিগত বিষয়। এক্স্যাক্টলি ব্যক্তিগত, বাট উনি যেহেতু একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কমেন্ট করতেছে, ওনার ন্যূনতম মূল্যবোধ থাকা উচিত। এখন আমরা কটুকি কি বুঝি বা না বুঝি, সামহাও আমি আইনের, আবারও বলি, ছোটখাটো একজন ছাত্র, এলএলবি কমপ্লিট করা আছে আমার, এবং আমার ফ্যামিলিগতভাবে আমরা সরাসরি আইনের সাথেই জড়িত। তো যাই হোক, আমরা হয়তো অত বড় আকারে বুঝি না, কিন্তু ছোটখাটো কিছু বিষয় বুঝি। এবং এই মামলাটা যখন হয় তখন এর পক্ষে রাষ্ট্রপক্ষে ছিলেন
অ্যাটর্নি জেনারেল মহোদয় ছিলেন এবং তার সাথে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহোদয়, তারা ছিলেন খুবই অভিজ্ঞ এবং এক্সপার্ট এবং বিজ্ঞ। Exactly, sir. এবং যারা বিপক্ষে যারা ছিলেন অর্থাৎ রিটকারীদের পক্ষে ছিলেন, তারা বাংলাদেশের নামকরা আইনজীবী ছিলেন। এই মুহূর্তে আমার কয়েকজনের নাম মনে পড়বে বলে পড়ছে না, কারণ কয়েকটা মামলা আছে তো একটু ইন্টারমিঙ্গেল হয়ে যেতে পারে। তারাও যথেষ্ট বোঝে, আমি বুঝি বা না বুঝি, আমরা বুঝি বা না বুঝি, কিন্তু তারাও এই বিষয়ে যথেষ্ট এক্সপার্ট। তারা তাদের পক্ষে বিপক্ষে সবগুলো যুক্তি কিন্তু সেখানে তুলে ধরেছেন। Exactly, sir. এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয় তারা তাদের পক্ষে বিপক্ষে যতগুলো যুক্তি আছে সবগুলোই, এবং রিটকারীদের পক্ষে যে সিনিয়র আইনজীবী মহোদয়রা ছিলেন তারাও কিন্তু যুক্তি তুলে ধরেছেন। তো সুতরাং আপনি এইখানে মন্তব্য না করে যখন এটা শুনানি যখন হবে তখন আপনি ওই সংশ্লিষ্ট আদালতে চলে যান, কোর্টে চলে যান, আপনার যা কিছু বলার থাকে তাদেরকে বলেন, সেখানে বল। হ্যাঁ, সেখানে গিয়ে বলেন। এরপর অনেকেই মন্তব্য করেছেন, স্যার কোটার কারণে বাদ পড়েছে, তারাও তো সমাজে বাস করে। যেমন আবির একটা কথা বলছে কি, যে অনেকেই বলছে যে আমি কোঠার পক্ষেও টানতেছি। এরা আসলে মানে আমার একটাই কথা যে এরা হচ্ছে যে মানে আমার কাছে মনে হয় যে এরা কিছুটা উগ্রবাদী, আমরা যেটা ডানপন্থী বলে কিছুটা উগ্রবাদী। স্যার এই কিন্তু 1% 2% থাকে স্যার। আমরা যদি অল ওভার কমেন্টগুলো দেখি এখানে স্যার 1 থেকে 2% এরকম উল্টাপাল্টা কমেন্ট করে আছে। না, আমি এটা উল্টাপাল্টা বলি না, এটা মানে আমি বলি কি, এইটা হচ্ছে যে আপনি পুরো ভিডিওটা দেখেন ভাই, আমার পক্ষে থাকার বা না থাকার কি আসে স্যার? আমি কি এইখানে কি সংশ্লিষ্ট লয়ার? আমি বারবার বলতেছি যেহেতু এটা আলাদা ডিস্ট্রিক্টে, ওটার সাথে আমার সম্পর্ক নেই, আমার কাছের বা দূরের কোনো রিলেটিভের সাথে সম্পর্ক যুক্ত নেই। আমি জাস্ট একটা কথা বলেছি, 6531 জন যে তারা, আমি তাদের অবস্থান থেকে আমি আমার কথাটা বলেছি। কেউ স্বপ্ন দেখেছিলেন যে জয়েন করবেন, বা কেউ দেখেছিলেন পরিবার, সব কিছুই তার ঠিক ছিল, কিন্তু হুট করে যখন এটা বাতিল হয়ে গেল, আমি তাদের মানবিকতার দৃষ্টিকোণ থেকে বলতেছিলাম, বা তাদের প্রতি আমার সিম্প্যাথিটা হচ্ছে ওই জায়গাটাতে। তাই বলে আমি কোঠার পক্ষে বা কোঠার বিপক্ষে, যেখানে সর্বোচ্চ আদালত আছেন সেখানে আমার থাকা, আমরা পক্ষে থাকা না থাকা না থাকে কিছু যায় না, কিচ্ছু যায় আসে না। তারপরে বলছে যে এনটিআরসি এর সম্পর্কে একজন বলছেন ভাই আমরা এটা নিয়ে আরেকটা বলবো, এবং আরেকজনের নাম আমরা ঠিক এই মুহূর্তে বলবো না, আপনারা দেখে নিয়েন। বলছেন ফালতু ভিডিও। হ্যাঁ, অবশ্যই ফালতু ভিডিও, কারণ তোমার কি বলবো, আর আমি ওনাকে ছোট করব না। ঠিক আছে ভাই, এটা ফালতু ভিডিও, আপনার স্কিপ করে যাবেন, দয়া করে এই ধরনের কমেন্ট করবেন না। আর বলছেন তৃতীয় ধাপের চূড়ান্ত যোগদানপত্র দেওয়া হোক। ঠিক, এইটা সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে, আপনারা সেই বিচার কার্যে অংশগ্রহণ করুন, আপনারা আপনাদের কনসার্ন লয়ারের সাথে কথা বলুন। তারপর একজন বলছে সারা জীবন এই কষ্ট পেতে হবে। হ্যাঁ ভাই, আমি এইটুকুর কথাটুকু আমি বলেছিলাম যে স্বপ্নটা যেটা আমরা যে ড্রিমটা যখন দেখি, আমার চাকরি আছে, আমার অনেকগুলো চাকরি হয়েছে, কিন্তু প্রথম অবস্থায় যখন আমার চাকরি ছিল না তখন কিন্তু তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতাম কোথাও থেকে একটা জায়গায় টিকি কি না হোক। মানে এখন প্রশ্নটা যেটা আসতে পারে যে এটাতে দুর্নীতি বা ইত্যাদি ইত্যাদি, আমি সমস্ত কিছু দূরে রেখে শুধু ওইটুকু চিন্তা করুন, আপনারা ওইটুকু চিন্তা করুন। 6531 জনের ভিতরে তো সবাই দুর্নীতি করেনি, সবাই তো দুর্নীতি করেনি, এবং 6531 জনের নতুন যে রেজাল্টটা দেওয়া হবে সেই রেজাল্টে যে 6531 জনের যে একটা বড় অংশ তো আবার ওইখানেও নিয়োগ পাবেন, তারা মেধায় তারা নিয়োগ পাবেন, যদি সেটা হয়। আর যদি সেটা না হয় তাহলে তো সেটা আদালতের সিদ্ধান্ত। তো আবার আরেকজন মন্তব্য করছেন ফিরোজ কবির, স্যারের ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে, স্যার খুব ভালো মনের মানুষ। আচ্ছা, আমাদের ভিডিওগুলো ভালো লাগে এটার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভালো মনের মানুষ, এটা আমি বলবো যে আপনি আপনার অন্তরকে দেখতে পাচ্ছেন, কারণ আপনি যদি নিজে ভালো থাকেন, নিজে যদি ভালো হন, তাহলে অন্যের ভালোটা আপনি দেখতে পারবেন। আর নিজের মনের ভিতরে যদি কুটিলতা থাকে তাহলে মানুষের ভিতরে সৌন্দর্যটা, মানুষের ভিতরে ভালোত্বটা আপনার চোখে পড়বে না। তবে আমরা ভালো মানুষ কি না কি সেটা আমরা জানি না, তবে আপনি যে ভালো মানুষ এইটা আমরা বুঝতে পারতেছি। আরেকজন প্রশ্ন করছেন, স্যার 93% আবার রেজাল্ট দিলে কি জাতীয় মেধা তালিকা হবে নাকি উপজেলা ভিত্তিক মেধা তালিকার রেজাল্ট হবে? দেখেন, এটা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত। সর্বোচ্চ আদালত এখানে একটা নির্দেশনা দেবেন, যেহেতু 93% কোঠার কথা বলা, যদি 93% দেওয়া হয় তাহলে তো যে কোঠাগুলো আছে এখন বিদ্যমান কোঠাগুলো, প্রাথমিকের উপদেষ্টা মহোদয় তিনি বলেছিলেন যে বিজ্ঞান কোঠাটা রাখবেন আর নারী কোঠাটা রাখবেন, আর এখানে প্রতিবন্ধী কোঠা এটা থাকবে কি থাকবে না এটা স্পষ্ট না। তো ওই বিষয়টা যখন আদালত থেকে পুরোপুরি সেটেলড হয়ে আসবে তারপরে এটা জানা যাবে যে আসলে মেধা তালিকাটা কিরকম ভাবে হবে।
আরেকজন বলছেন MDMS সুমন মেবি আপনারা কোঠা পদ্ধতির পক্ষে চাপাই গাইলেন, অথচ কোঠা নিয়ে রাজপথে আন্দোলন হলো, এখন আবার কোঠায় নিয়োগ হয় কেমন করে? এ তো শহীদের সাথে বেইমানি। আমরা ভাই ভিডিওটি আপনাকে অনুরোধ করব, ভিডিওটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর সবচেয়ে বড় কথা হলো যে কোঠার পক্ষে আমার থাকায় না থাকায় কোনো কিছুই যায় আসে না। আপনি আবার ভিডিওটা শুরু থেকে দেখেন। আরেকজন বলছেন স্যার জানি না স্যার কিভাবে সাপোর্ট করব, যেখানে 6531 জনের মধ্যে 5531-এর মতো কোঠায় সুপারিশ প্রাপ্ত, তাছাড়া মহামান্য হাইকোর্ট মেধার পক্ষে রায় দিয়েছে। আমি এক্স্যাক্ট এই কথাটাই বলেছি যে মহামান্য মানে সুপ্রিম কোর্ট বিভাগের অর্থাৎ হাইকোর্ট এবং আপিলের ডিভিশনের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা আছে। আমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু সর্বোচ্চ আদালত যে রায় দেবেন সেটা মানতেই হবে। আপনি বাংলাদেশের নাগরিক যেহেতু এটা আপনাকে মেনে নিতেই বাধ্যতামূলক আপনাকে, এটা না হলে এটা একদম সোজা কথা, এটা রাষ্ট্রদ্রোহিতা হয়ে যাবে। তো আপনারা সর্বোচ্চ আদালতের এবং আপনাদের আরেকজন বলছেন যে আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বিচার বিভাগের এরাই মানতে পারছেন। অবশ্যই আপনি মানতে না পারলে আপনার জন্য আপিল বিভাগ খোলা আছে, অপশন আছে, আপনি সেইখানে যান, গিয়ে আপনি আপনার বক্তব্যটা তুলে ধরেন। এবং আমরা চাই আপনারা এই ধরনের গঠনমূলক সমালোচনাগুলো করুন, আপনার জন্য অপশন আছে, আপনি সেইখানে যান। তারপর এই ধরনের আরো অনেকগুলো কমেন্ট আছে, সবগুলো কমেন্ট আবার কিছু কিছু উগ্র কমেন্টও আছে। যেমন একজন বলছেন স্যার আপনি 6531 জনের দুঃখ বুঝলেন, আর যারা তাদের থেকে বেশি নম্বর পেয়ে সুপারিশ প্রাপ্ত হয়নি, যাদের বয়স শেষ তাদের দুঃখ বুঝলেন না, এখন তো তাদের বাদ দিতে বলেনি, বলছে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে, সেখানেও তারা থাকতে পারে, তাদের সবাই তো আর বাদ যাবেন। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি যে সর্বোচ্চ আদালত কিভাবে সিদ্ধান্ত দেন, সর্বোচ্চ আদালত কিভাবে নির্দেশনা দেন সেভাবেই হবে। আর ভালো লাগুক বা না লাগুক কথাই ওইটাই, আদালতের রায় আমাদের মেনে নিতে শেষ কথা, এটা মেনে নিতেই হবে। আর যেটা বলেছেন যে কোঠার মানে আপনারা তো আমার বয়স এখন 40 অ্যাভারেজ, এবং আপনারা অনেকেই যারা চাকরি পাবেন আপনাদের হয়তো বা আরো অ্যাপ্লাই করার বয়স থাকবে বা বয়স পাবেন আপনারা, কিন্তু কোঠার দুর্নীতি এবং তেলবাজি এবং আমাদের আঙ্কেলের নামটা ভুলে গেছে ভদ্রলোকের, আবেদ কাকু, তো আপনারা বোঝেন যে মানে আমাদের ভেতরে এখন এগুলো সয়ে গেছে, ভাগ্য বলে মেনে নিয়েছি। তাহলে দেখেন আপনারা, আমি তো 45% কোঠায় আমি নন ক্যাডার পেয়েছি, 45% মেধায় আমি নন ক্যাডার পেয়েছি। এখন আপনি চিন্তা করে দেখুন, এটাকে যদি ঠেলে ঠুলে মোটামুটি 70-80 পর্যন্ত মেধায় বা 93% মেধায় যদি নেওয়া হতো তাহলে কোথায় থাকতাম। আমরা এই জ্বালাটা বুঝি, খুব ভালোভাবেই বুঝি। আর সর্বশেষ কথা হলো যে যেটা আমরা কোনো পক্ষে বা বিপক্ষে আমাদের থাকায় না থাকায় কোনো কিছু আসে যায় না। আর কেউ এটাকে আপনারা মন্তব্য করতেই পারেন, অনুরোধ থাকবে বিনীতভাবে শুধু মানে যৌক্তিকভাবে সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন। আর সবসময় আমরা যে অনুরোধটা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আমাদের ভিডিও থেকে আপনারা সঠিক তথ্য পেয়ে থাকেন, তাহলে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এক্স্যাক্টলি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে আমি একটু যোগ করতে চাচ্ছিলাম যে আমাদের হচ্ছে নতুন প্রাইমারির জন্য ভর্তি চলতেছে 75% ছাড়ে। তো আগামী যে নতুন নিয়োগটা আসতেছে, আপনি যদি হচ্ছে পরীক্ষার নিয়োগ দেওয়ার কিছুদিনের মধ্যে প্রিপারেশন নেন, তাইলে হচ্ছে চাকরিটা আপনার জন্য খুব কষ্টের হয়ে যাবে। আমি বলবো না পাবেন না, কিন্তু আমি বলবো যে চাকরি পাওয়ার জন্য যদি আপনার একটা প্রস্তুতি নিতে হয়, তার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হয়। তো অগ্রিম ভর্তি চলছে প্রাইমারির নতুন নিয়োগের জন্য। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।